না, আমার টানে দেশে আসেনি, কিন্তু এসেছে গানের টানে। তখন আমার সঙ্গে সেই অর্থে আবার নতুন করে যোগাযোগও শুরু হয়নি। অস্ট্রেলিয়া থেকে একটি ছেলে 17 হ্যাঁ, বছরের শেকড় ফেলে শেকড় ফেলে। চলে আসলো। তো সেই মানে গল্পটা যেহেতু তো বাসায় আসা যাওয়া করছি, তখন পরিবারের সঙ্গে জানাশোনা মানে তখন তো আন্টি ডাকতাম, মা খুব কাছ থেকে আমাকে দেখেছেন, এবং মায়ের মনে হয়েছে যে এখানে আমরা দুজন দুজনের ভালো সঙ্গী হতে পারি। এবং ভিডিওতে সেদিন মা ঘরে ঢুকে আমাকে হঠাৎ একটা গলায় একটা চেইন পরিয়ে দিয়ে বললেন যে আমি এখন কিন্তু আনুষ্ঠানিক কথাবার্তায় যেতে চাই। আমি ফোন করে বাসায় বললাম যে আন্টি তোমাকে চেইন পরিয়ে এটা দিয়েছে। ভাই আসলে বাচ্চু ভাইয়ের নাম শুনলেই না আমি একটু ইমোশনাল হয়ে যাই, কারণ লোকটা মানে আমার জন্য আসলে যা করেছে। সাধারণত যেটা হয় কি, বাংলাদেশ থেকে উনি ফুল সেট আপ মানে পুরা এলআরবি গিয়েছিল, বাচ্চু ভাই, স্বপন ভাই, মাসুদ ভাই, রোমেল ভাই, ফুল টিম গিয়েছিল। তো সেখানে আমার মতন একজনকে ডেকে স্টেজে একটা প্ল্যাটফর্ম দেওয়া। কিন্তু অংশু ভাইকে নিয়ে আমি এতটুকুই বলবো যে আজকে আমি যে জায়গাটাতে আছি, যতটুকুই আসতে পেরেছি, এখানে আসলে অংশু ভাইয়ের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে। অংশু ভাই Anyway, পুতুল, তোকে দিয়ে শুরু করি যে তো আসলে অনেক রকম ভাবে অনেক পথে চলা, মানে আমিও আসলে ওই টাইপের আওলা ঝালা। তো কেমন লাগে কিভাবে আসলে দেখি উপস্থাপনায় খুবই সফল, গানে তো বটেই। তো এইগুলো কি করিস নিজের মনের আনন্দে? লেখালেখিতে দারুণ একটা অবস্থান তৈরি হয়েছে, নাকি মানে সব জায়গায় ছুটতে ইচ্ছা করে? না, সব জায়গায় ছুটতে ইচ্ছা করে না, একদমই নিজের আনন্দে। এবং ছোটবেলা থেকে গান আর সাহিত্যটা পরিবারের ভিতরেই আমাকে বড় করেছে। মানে ওই কারণে আলাদা করে আর সময় বের করা, অনেকে জিজ্ঞেস করে কিভাবে সময় পাই। পথ চলাটা দীর্ঘদিনের, আত্মপ্রকাশটা বড় হয়ে, গানে আত্মপ্রকাশটা কৈশোরে, মানে একেবারে স্কুল জীবনের পরেই তো ক্লোজ আপ ওয়ান দিয়ে সেই যাত্রাটা বড় পরিসরে, ক্যারিয়ারটা শুরু হয়ে গেল। 18-19 বছর হয়ে গেছে তানভীর ভাই। আর লেখালেখিটাও বড় হয়ে, ইচ্ছা ছিল শিশুতোষ ভাবনা নিয়ে নয়, পরিণত ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করার। লেখালেখিরও 9ম বছর চলছে, লেখা প্রকাশের 9ম বছর চলছে। কিভাবে সময় পাই, উত্তরটা ঠিক এইভাবে আপনার কাছ থেকে আসেনি, তবু যদি বলে রাখি সেটা হচ্ছে আমিও অনেক অপ্রয়োজনীয় কাজ করি না। মানে অপ্রয়োজনীয় আড্ডায় যাওয়া, সময় নষ্ট করা, এগুলো মানে আমার কাছে, আমার ব্যাখ্যায় সেটাকে সময় নষ্টই বলবো। সেইখানে আমি, আপনি নিজেও জানেন, আমাকে খুব কম দেখা যায় সামাজিক আড্ডায় বা, মানে এটা একটা সৃজনশীল খোরাকের জায়গায় একটু ডিস্টার্ব করে, তাই না? সময়টা তো একটা বিশাল ব্যাপার। আর যেহেতু এখন মাতৃত্বটা যোগ হয়েছে জীবনে, কন্যার বয়স এখনো অনেক কম, সেখানে অনেক বড় একটা সময় দাবি করে সে, 1.5 বছর মাত্র। তো সবটা মিলিয়ে একজন নারীর পক্ষে কিন্তু এটা কঠিন কাজ, যার কারণে আমাকে বাইরের পৃথিবী থেকে অনেকটা নিজেকে গুটিয়ে রেখে নিজের ভিতরে থাকতে হয় আর কি। চমৎকার। তো রেজা সাহেব, আমি একটু জানতে চাই যে প্রথম আমি মূলত রেজা নামটা শুনি বাচ্চু ভাইয়ের কাছে, হেভি কিচেনে। তো আমরা কয়েকজন ছিলাম, মেবি তখন অস্ট্রেলিয়া ট্যুর দিয়ে ফিরেছেন, তো সামহাও কথা উঠেছে। এরপরে সম্প্রতি আমি মেলবোর্ন ট্যুর দিলাম, সেখানে অংশু সহ এক দল খুব প্রশংসা করছিল। তখন মনে হচ্ছিল মানুষের সাথে তো আবার দেখা হলো না কেন এখনো। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছি। তো গিটারের সাথে প্রেমটা কখন? অন্য প্রেমের কথা আমি পরে শুনি। অন্য প্রেম যে খুব বেশি কয়েকটা আছে তাও না, খুব লিমিটেড প্রেম। বলতে হবে। জি জি, অবশ্যই। গিটারটা দিয়ে শুরু করি। আমার অ্যাকচুয়ালি মিউজিকের যাত্রা শুরু হয় কিবোর্ড দিয়ে। আমার একটা আঙ্কেল ছিল, উনি এখন আর নেই এই পৃথিবীতে, উনি মারা গেছেন 2021 সালেই। তো আঙ্কেল, আমি যখন ছোট ছিলাম, আঙ্কেল আমাকে গিটার প্রথমে উনি আমাকে গিফট করে, জাস্ট যে, কারণ তার আগে আমি কিবোর্ড বাজাতাম এবং কিবোর্ডে আমার কোনো টিচার ছিল না। আমি আমার এক মামার বাসায় গিয়েছিলাম, ওইখানে দেখেছিলাম একটা গ্র্যান্ড পিয়ানো রাখা, এবং আমার এক ফ্রেন্ড স্ল্যাশ কাজিনের মতনই হয়, ও রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ একটা গান আছে রিচার্ড মার্কসের, ওইটা সে বাজানোর পর আমি বাসায় এসে আম্মাকে বলেছি, আম্মা আমি গ্র্যান্ড পিয়ানো চাই। আম্মা তো গ্র্যান্ড পিয়ানো আমাকে কিনে দেওয়া তখন তো সম্ভব ছিল না, তো একটা ছোট্ট খেলনা কিবোর্ড কিনে দিয়েছে।
তো সেটা দিয়ে আমি সুর বাজানো শুরু করলাম, কেমনে সেটা আমি নিজেও জানি না, বাট তখন তো ইউটিউব মাস্টারও ছিল না। না, এটা 2001 বা 2000 সালের কথা। হ্যাঁ, তো ওই শুনে শুনে আর কি মিউজিক তোলা শুরু করলাম কিবোর্ডে। তো ওইটার পর আম্মা আমাকে আমার প্রথম একটা ভালো কিবোর্ড কিনে দেয়, যেটা দিয়ে কিবোর্ডের যাত্রা শুরু হয়। তো এবং আমার প্রথম অ্যাকচুয়ালি কিবোর্ডের টিচার বা একটু আমাকে দেখায় দেয়া ছিল হচ্ছে সামির নামে একটা ছেলে, সে এখন ওয়ারফেজের মেইন গিটার প্লেয়ার, সামির হাফিজ, আমাদের পাওয়ার সার্জে বাজায়। তো ওর আমি সে স্কুল ফ্রেন্ড, তো সে আমাকে দেখা যেত যে কিবোর্ড এভাবে ধরতে হয়। তো সেখান থেকে এই বাচ্চু যে আঙ্কেলটা, ওনার নামও বাচ্চু আয়রনিকলি, তো বাচ্চু আঙ্কেল আমাকে বললো যে গিটারটা বাজাও, এটা আরো ন্যাচারাল সাউন্ডিং। তো উনি আমাকে আমার লাইফে ফার্স্ট গিটার কিনে দেয়। তো সেখান থেকে সেটা একটা আমাদের দেশে মানে খুব কমন একটা ব্র্যান্ড, সিগনেচার ব্র্যান্ড, জাম্বো। তো ওইখান থেকে শুরু। তো ওইটা 2001 সালের কথা বলছি, তারপর থেকে গিটারের যাত্রা শুরু। তো আপনি যে অংশু ভাইয়ের নামটা বললেন, আমি এতটুকুই বলবো, আসলে অংশু ভাইকে নিয়ে বলতে গেলে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, কিন্তু অংশু ভাইকে নিয়ে আমি এতটুকুই বলবো যে আজকে আমি যে জায়গাটাতে আছি, যতটুকুই আসতে পেরেছি, এখানে আসলে অংশু ভাইয়ের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে। অংশু ভাই 2011 সালে যখন আমাদের শ্রদ্ধেয় বাচ্চু ভাই মেলবোর্ন যায়, শ্রদ্ধেয় বাচ্চু ভাই যখন মেলবোর্ন যায়, তো অংশু ভাই ওনাকে বলেছিল যে এখানে একটা ছেলে আছে, ও গিটার বাজায় এবং একটু পাগল টাইপের, আপনি ওর সাথে দেখা করেন বা ওকে স্টেজে ডেকেন, খুশি হবে ছেলেটা। তো এবং এটা আসলে অস্ট্রেলিয়ায় কত বছর তখন আমার অস্ট্রেলিয়ায় প্রায় কত, এটা 2011, তো আমার ততদিনে 9 বছর অলরেডি হয়ে গেছে অস্ট্রেলিয়ায়। তো আমার অস্ট্রেলিয়ায় টোটাল 17 বছরের থাকা সব মিলায়। তো অংশু ভাই, এবং সবচেয়ে মজার বিষয়, আমি অংশু ভাইকে ফোন দিয়েছিলাম শোয়ের 2-3 দিন আগে যে ভাইয়া আমি টিকিট কিনবো শোয়েতে আসার, কই পাবো টিকিট বুঝতেছি না। বলে আচ্ছা রেজা, তোমার টিকিট, আচ্ছা আমি দেখতেছি, তুমি আর টিকিট কিনো না, আমি তোমার টিকিট ম্যানেজ করে দিব। তো টিকিট ম্যানেজ করার মানে যে বাচ্চু ভাই আমাকে স্টেজে ডাকবে এবং ওনার সাথে যে আমার বাজানোর সৌভাগ্যটা হবে, এটা আমি আসলে তার আগে কোনো ব্যান্ড বা কোনো গ্রুপের সাথে, জি, তো মেলবোর্নে একটা কালচারাল কমিউনিটি অনেকগুলোই আছে। তো আমি শ্রোতার আসরের সাথে যুক্ত ছিলাম অনেক লম্বা সময়, ইনফ্যাক্ট আমি ঢাকা আসার আগ পর্যন্ত। তো শ্রোতার আসরের যতগুলা মানুষ, মানে টপ অফ মাই হেড চঞ্চল মণ্ডল, আমাদের প্রেসিডেন্ট বাপি আঙ্কেল, অংশু ভাই নিজে, আমাদের বিখ্যাত হোস্ট আতিক ভাই, হাসান ভাই, মৌলি আপু, হিমানি আপু, সৌমি আপু, বাবু ভাই, মানে আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না। বাট ওইখান থেকে আমার মিউজিকের যাত্রাটা শুরু হয় মেলবোর্নে। এই যে বললো যে পাগল টাইপের, জি, মানে একটা পাগলামির উদাহরণ বলো না। আমার পাগলামির আসলে কোনো ঠিক ঠিকানা ছিল না। আমি আসলে খুব অ্যাডভেঞ্চার পছন্দ করতাম। তো দেখা যেত আমি যখন প্রথম গাড়ি কিনি মেলবোর্নে, আমি তখন জাস্ট স্টুডেন্ট মানুষ, তো আমি গাড়ি কিনে সবাইকে ঘোষণা দিয়েছি একদম সেফ ড্রাইভিং করব, আমি শুধু বাসা থেকে কাজ, আমার ওই অড জব করতাম, ওই জবে যাবো আর ইউনিভার্সিটি যাব। এই দেখা যায় গাড়ি কেনার 3 দিনের মাথায় সিডনি চলে গেছি ড্রাইভ করে, তাও আবার হুট করে। আর আমার গিটার কেনার একটা পাগলামি ছিল। আমার মেলবোর্নে একটা টাইমে মনে হয় অলমোস্ট প্রায় 42টা গিটার ছিল। জি, তো একটু আর কি আনতে পেরেছে দেশে, সেটাও একটা জিজ্ঞেস করার ব্যাপার। আর তো এরকম আমি মানে একটু তো ছিল যে বাচ্চু ভাইয়ের সাথে স্টেজ শেয়ার করাটা, এইটা ভাই আসলে বাচ্চু ভাইয়ের নাম শুনলেই না আমি একটু ইমোশনাল হয়ে যাই, কারণ লোকটা মানে আমার জন্য আসলে যা করেছে। সাধারণত যেটা হয় কি, বাংলাদেশ থেকে উনি ফুল সেটআপ, মানে পুরা এলআরবি গিয়েছিল, বাচ্চু ভাই, স্বপন ভাই, মাসুদ ভাই, রোমেল ভাই, ফুল টিম গিয়েছিল। তো সেখানে আমার মতন একজনকে ডেকে স্টেজে একটা প্ল্যাটফর্ম দেয়া, এবং উনি একটা খুব কথা, মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যেটা আমার এখনো কানের মধ্যে এখনো বাজে, যে উনি ক্রাউডকে বলেছিল যে আজকে যদি আপনি এই ছেলেটাকে আপনারা সবাই স্বীকারোক্তি দেন, তো হি উইল বিকাম আ গ্রেট গিটারিস্ট ওয়ান ডে ইনশাল্লাহ। তো ওইটাই আর কি। কোনো প্র্যাকটিস সেশনে তো না, জাস্ট স্টেজে, স্মোক অন দ্য ওয়াটার,
ডিপ পার্পলের। এবার মনে পড়েছে একটা গ্রুপ ছবিতে স্টেজেরই ছবি, ওই ছবিটা নিয়ে আলোচনা হচ্ছিল, তো আমি আর মেবি রোজ ছিল, বলা হচ্ছিল এই ছেলেটা কে, তখন বাচ্চা ভাই আসলে আচ্ছা 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 হ্যাঁ। আমি আবারও ফিরবো, আবার পুতুলের কাছে আসি। পুতুল, ওই যে আমরা গল্প শুনি যে এই অমুকের টানে বিদেশ থেকে চলে আসলো ছেলে, তো এই টানটা আমি যদিও তোর ক্যারিয়ার নিয়ে আরো গল্প আছে, কিন্তু শুনি যে প্রথম স্পার্ক, প্রথম আলাপটা কোত্থেকে হয়, কোত্থেকে শুরু হয়? না, আমার টানে দেশে আসেনি, কিন্তু এসেছে গানের টানে। তখন আমার সঙ্গে সেই অর্থে আবার নতুন করে যোগাযোগও শুরু হয়নি। অস্ট্রেলিয়া থেকে একটি ছেলে 17 বছরের শিকড় ফেলে চলে আসলো। সেই গল্পটা তো ওর কাছ থেকে শোনা হবে আবার, যে কেন মনে হলো যে মিউজিক করতে হবে দেশে এসে, তার ওইখানে কর্পোরেট জীবন ছেড়ে। কিন্তু আমার জায়গাটা ছিল, আমাদের প্রথম পরিচয় কিন্তু মঞ্চে গাইতে গিয়ে। মেলবোর্নে একটা শো ছিল এনটিভির আয়োজনে, সেখানে দুপুরবেলা সিডনি থেকে মেলবোর্ন যাওয়ার পরে ওদের সঙ্গে আধা ঘন্টার একটা প্র্যাকটিসের সময় পেয়েছিলাম। সেদিনই প্রথম পরিচয়। কারণ সাধারণত যেটা হয় যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আয়োজক বলেন যে ওখানে আমাদের ভালো মিউজিশিয়ান আছেন, আপনারা একটু প্র্যাকটিস করে নিলেই কিন্তু ভালো বাজাবে। তো সেই মতে আমাদের প্রথম প্র্যাকটিসে তখন মনে হয় নামও জিজ্ঞেস, মানে এত তাড়ার ভিতরে আছি যে প্র্যাকটিস শেষ করে আমরা অনুষ্ঠানে চলে যাব। তো সেভাবে অনুষ্ঠানে গাওয়া হলো। তারপরে মনে হয় আর অনেকদিন যোগাযোগও ছিল না আমাদের, ফেসবুকে সংযুক্ত ছিলাম। সেখানে সে তার মতন করে ব্যস্ত, এখানে বাংলাদেশে আমি আছি, আমি জানি যে সে ওখানেই আছে। অনেক বছর পরে আবার কিভাবে যেন ফেসবুকেই মনে হয় কথা শুরু হলো, রেজওয়ান ভাইয়ের পোস্টে। হ্যাঁ, আমাদের রেজওয়ান সাজ্জাদ ভাই, তার একটা পোস্টে কথা বলতে বলতে সেইভাবে কথা শুরু, এবং তখন আমি জানতে পারলাম যে সে চলে এসছে, সে এখন ঢাকায় থাকছে এবং মিউজিক করছে। তো এরপরে আমাদের একসঙ্গে একটা প্রকল্পের জন্য 5টা গান হয়েছে। 5টা গানের কাজ করতে তখন ওর স্টুডিও ছিল বাসাতে। তো যেহেতু বাসায় আসা যাওয়া করছি, তখন পরিবারের সঙ্গে জানাশোনা, মানে তখন তো আন্টি ডাকতাম, মা খুব কাছ থেকে আমাকে দেখেছেন, এবং মায়ের মনে হয়েছে যে এখানে আমরা দুজনের ভালো সঙ্গী হতে পারি, এবং সেভাবেই খুব অনানুষ্ঠানিকভাবে একদিন কাজের, হ্যাঁ, এবং আমরা কাজ করছি একদিন স্টুডিওতে, মানে ওর হোম স্টুডিওতে। সেদিন মা ঘরে ঢুকে আমাকে হঠাৎ একটা গলায় একটা চেইন পরিয়ে দিয়ে বললেন যে আমি এখন কিন্তু আনুষ্ঠানিক কথাবার্তায় যেতে চাই। আমি ফোন করে বাসায় বললাম যে আন্টি তো আমাকে চেইন পরিয়ে দিয়েছেন। এটা পরে মা ওইভাবে করে কথা বললেন। তো এইভাবে শুরু, একেবারেই পরিবারের পক্ষ থেকেই যিনি এই ভাবনাটা আসা, এবং সেভাবেই আমাদের এক হওয়া।